আজকে এপ্রিল মাসের 16 তারিখ মঙ্গলবার। জাহ্নবী ছোটনের পক্ষ থেকে আপনাদের আবার একটা নতুন ব্লকে স্বাগত। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে শেওড়াফুলি। আজকে শেওড়াফুলিতে আমি আপনাদের 196 বছরের প্রাচীন এক মন্দির, কালী মন্দির দর্শন করাবো। সেই কালী মন্দির আপনাদের বিস্তারিতভাবে দেখাবো, তার ইতিহাস শোনাবো, দেখবেন আপনাদের খুব ভালো লাগে। চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে। এখন সময় হচ্ছে 8টা 15। আমি এখন হাওড়া থেকে শেওড়াফুলি যাওয়ার লোকাল ধরবো। লোকাল ধরে শেওড়াফুলিতে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে। এই হচ্ছে 2 নম্বরের শেওড়াফুলি লোকালটা দিয়ে দিয়েছে। বসার জায়গা পেয়ে গেছি, ট্রেন ফাঁকা আছে। হাওড়া থেকে শেওড়াফুলির রেলওয়ের দূরত্ব 21 কিলোমিটার, আর সময় নেবে 40 মিনিট, আর মাঝখানে 8টা স্টেশনে থামবে। নিস্তারিণী কালী মন্দির যেতে হলে আমাদের ফুটওভার ব্রিজ দিয়ে প্ল্যাটফর্ম 6-এর দিক দিয়ে একদম বাজারে নামতে হবে। তারপর 5 মিনিট হাঁটা পথে আমরা মন্দিরে চলে আসতে পারবো। দাদা, এখানে নিস্তারিণী মন্দিরটা কোন দিকে? সোজা গিয়ে বাঁদিকে। ধন্যবাদ। এই স্টেশনের ওভারব্রিজ দিয়ে নেবে, একটুখানি হেঁটে বাজারের দিক দিয়ে গিয়ে সোজা গিয়ে বাঁ দিকে বললো। দেখি, এই স্টেশন থেকে সোজা এলাম, সোজা এসে এই একটা জংশনে পড়লাম। এই জংশন থেকে বাম দিকে আপনাকে ঘুরতে হবে, ঘুরেই সামনে বলছে মন্দির। চলুন, আমি একদম মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরের সামনে একটা বিরাট তোরণ আছে, সেই তোরণের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। স্টেশন থেকে মোটামুটি 2 থেকে 3 মিনিট হাঁটতে হবে। হাঁটলেই আপনাদের এই মন্দিরের সামনে চলে আসতে পারবেন। এখানে কোনো রিক্সা বা টোটো বা করার দরকার নেই। আপনারা স্টেশন থেকে নেবে, 5 নম্বর ওভারব্রিজ দিয়ে ক্রস করে 5 নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে যে বাজারের দিকে নামতে একদম শেষ সিঁড়ি, সেই শেষ সিঁড়ি দিয়ে নেবে। তারপর আপনার বাজারের ভেতর দিয়ে 2 মিনিট হাঁটলেই আপনার সামনে মন্দির এসে যাবে। কাউকে জিজ্ঞেস করলে আপনারা পেয়ে যাবেন। চলুন, এবার আমি মন্দিরে প্রবেশ করব। আজকে মঙ্গলবার, মা কালীর পুজোর বার। তো আজকে আমি আপনাদের দর্শন করাবো 196 বছরের প্রাচীন দক্ষিণা কালী মন্দির। মন্দিরের চত্বরে প্রবেশের মুখেই কয়েক ধাপ সিঁড়ি, তারপর একটি সুন্দর তোরণ, তলায় লেখা আছে শ্রী শ্রী নিস্তারিণী কালীমাতার মন্দির। তোরণের তলা দিয়ে প্রবেশ করেই পুজোর ডালির দোকান। একবার আমরা দেখে নিই পুজোর ডালির কিরকম দাম। কত করে ডালা? 10 টাকা 20 টাকা। আপনি যেমন 10 টাকা 20 টাকা। 10 টাকা কি আছে? খালি 10 টাকা 2 পিস সন্দেশ, ফুল 2 পিস সন্দেশ করে সন্দেশ দেবে, ফুল দেওয়া হবে, ডুব দেওয়া হবে। আর 20 টাকাতে 20 টাকায় 4 পিস সন্দেশ। আর এই সিধু ডালটা দিয়ে যদি এটাও আলাদা করে আপনি মানে মোটামুটি 51 টাকায় সব এসে যাবে না? 11 টাকায় সব আছে। এবার আমাদের এখানে হচ্ছে আপনার 5 টাকা পিস সন্দেশ। এবার আপনি যেমন ভাবে গুছিয়ে নেবেন, 4টে নিলেন, 2টো নিলেন। আর আলতা কত? আলতা 10 টাকা, 9 টাকা, 20 টাকা। আচ্ছা, মালা যেমন নেবেন, মালা যেদিন যেমন দাম। মানে সবকিছু খুচরো নিয়ে ডালা তৈরি করে আমি ডালা আমার। আর এই ডালাটার দাম কত? ওই ঝুড়িতে করে আমরা পুজোটা সবকিছু মিলে গুছিয়ে দিয়ে আবার পুজো দিই, ঝুড়িটা আমাদের রিটার্ন। হ্যাঁ, ও রিটার্ন কর। আচ্ছা আচ্ছা। তোমার কত টাকা দেবো? 10 টাকা দেবো। এটা যেটা দিচ্ছেন 10 টাকা। আমরা এবার চলে এসেছি একদম মন্দিরের সম্মুখে। মন্দিরে প্রবেশের আগে একটি সুন্দর বেদিমঞ্চ, তাতে শিবলিঙ্গ আকারের একটি শিলাখণ্ড, পাশে নন্দী মহারাজের মূর্তি। সব দর্শনার্থীরা মন্দিরে প্রবেশের মুখে আগে এই শিলাখণ্ডে তাদের ভক্তি নিবেদন করে মন্দিরের দিকে এগোচ্ছে। সামনেই বহু পুরনো বিশাল স্তম্ভযুক্ত নাট মন্দির। নাট মন্দিরে প্রবেশের আগেই হাঁড়িকাঠ, যা রেলিং দিয়ে ঘেরা।
এখনও এই মন্দিরে বলি প্রথা চালু আছে। কালী পূজার দিনে ও কোনো ভক্তের মানত থাকলে এখানে ছাগ বলি দেয়া হয়। নাট মন্দিরে প্রবেশ করে চোখে পড়ল পুরনো করিবর্গার ছাদ। অবাক হয়ে গেলাম। নাট মন্দিরের দর্শনার্থীদের বিশ্রাম নেওয়ার আর কোনো জায়গা নেই। সব জায়গা সাইকেল স্ট্যান্ড ও দোকান হয়ে ভর্তি হয়ে গেছে। আর নাট মন্দিরের অবস্থা খুবই করুণ। দেখে মনে হচ্ছে অনেক দিন এই নাট মন্দিরের কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। নাট মন্দির পেরোলেই বারান্দা সংলগ্ন সামনে মায়ের গর্ভগৃহ। বহুদিন আগের কথা, এখানকার শেওড়াপুলি তখন সারাপুলি নামেই পরিচিত ছিল। ভাগীরথীর তীরে এই সারাপুলিতেই স্থাপিত হয়েছিল নিস্তারিণী কালীমায়ের মন্দির। মন্দির থেকে ভাগীরথীর দূরত্ব হাঁটা পথে মিনিট খানেক। 1827 খ্রিস্টাব্দে বাংলা 1234 সনের জ্যৈষ্ঠ মাসের কোনো এক শুক্লা পঞ্চমী তিথিতে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শেওড়াপুলি রাজবংশের রাজা হরিশ্চন্দ্র রায়। পঞ্চমন্ডি আসনের ওপর তামার বেশ বড় একটা পাপড়িওয়ালা পদ্ম, তার উপরে দুহাত মাথার দিকে তোলা মহাদেবের বুকের ওপর দাঁড়িয়ে মা নিস্তারিণী। কোষ্ঠী পাথরের দক্ষিণাকালীর রূপ মনকাড়া, ত্রিনয়নী এলোকেশী। মায়ের চাউনি করুণা ভরা, যা দেখলে মন মায়া মমতায় ভরে যায়। দেবী মূর্তি উচ্চতায় 2.5-3 ফুট। রাজা হরিশ্চন্দ্র রায়ের মন্দির নির্মাণের পেছনেও একটি অদ্ভুত গল্প আছে। লোকমুখে শোনা যায় হরিশ্চন্দ্র ছিলেন পরম ধার্মিক, নিষ্ঠাবান ও দেবী কালিকার ভক্ত। কিন্তু তিনি একবার স্ত্রী হত্যার দায়ে জড়িয়ে পড়েন। অনুতপ্ত অনুশোচনার জর্জরিত রাজা কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়লেন আত্মহত্যার উদ্দেশ্যে। কোনো এক অজ্ঞাত কারণে রাজার আর আত্মহত্যা হয়ে ওঠেনি। ঘুরতে ঘুরতে রাজা আশ্রয় নেন গভীর জঙ্গলের মধ্যে এক বৃক্ষতলে। ক্রমে ঘনিয়ে এলো রাত। ক্লান্ত রাজা ঢলে পড়লেন ঘুমে। নিদ্রাকালে রাজা স্বপ্নে পেলেন দেবীকে। দেবী স্বপ্নাদেশ দিলেন রাজাকে তিনি যেন গঙ্গা তীরে মন্দির ও দক্ষিণাকালীর মূর্তি স্থাপন করেন। যে শিলাখণ্ডের ওপর তিনি শুয়ে আছেন সেটি দিয়েই নির্মাণ করতে হবে দেবীর বিগ্রহ। হতচকিত রাজা ঘুম থেকে উঠে দেখলেন এক অদ্ভুত কাণ্ড। তিনি যার উপর শুয়েছিলেন সেটি সত্যিই একটি শিলাখণ্ড। এরপরই রাজা ফিরে এলেন তার রাজদরবারে। রাজকর্মচারীদের আদেশ দিলেন ওই জঙ্গল থেকে শিলাখণ্ডটি তুলে আনার। পরে তিনি জানতে পারলেন শিলাখণ্ডটি আসলে এক খণ্ড মূল্যবান কোষ্ঠী পাথর। তারপরেই ঘটল আরও আশ্চর্য এক ঘটনা। হঠাৎ একদিন রাজবাড়িতে আবির্ভাব ঘটল এক ভাস্করের। ভাস্কর জানালেন দেবী কালিকার আদেশেই তিনি দেবী মূর্তি গড়তে এসেছেন। বিস্মিত হতবাক রাজা এমন অলৌকিক কাণ্ড দেখে মোহিত হয়ে পড়েন। তিনি মূর্তি নির্মাণের আদেশ দিলেন। যথাসময়ে সঠিক নিয়মে গড়া হলো মায়ের মূর্তি। মন্দিরে স্থাপিত হলো মূর্তিটি। নিস্তারিণী মায়ের মাহাত্ম্য নিয়ে আরেকটি ঘটনা মনে দাগ কাটার মতো। তখনও স্থাপিত হয়নি দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির, প্রতিষ্ঠিত হয়নি মায়ের বিগ্রহ। রানী রাসমণি দেবী হঠাৎ একদিন স্বপ্নে দেখলেন দেবী তাকে আদেশ করছেন ভাগীরথীর তীরে মন্দির প্রতিষ্ঠার। দেবীর আদেশ মতোই রানী রাসমণি ভাগীরথীর তীরে মন্দির স্থাপন করবেন বলে মনস্থির করেন। একই সাথে দেবী বিগ্রহ প্রতিষ্ঠা করারও মনস্থির করেন। নিজের মনোবাসনাকে বাস্তবে রূপদান করতে রানী বজরায় প্রায় প্রতিদিনই গঙ্গা বক্ষে ঘুরে বেড়াতেন, খুঁজে বেড়াতেন মনের মতো জায়গা। একদিন তিনি বজরা করে যাচ্ছিলেন শেওড়াফুলি ঘাটের দিকে। রানী শুনেছিলেন শেওড়াফুলিতে অধিষ্ঠাত্রী নিস্তারিণী দেবী অত্যন্ত জাগ্রত। তাই নিস্তারিণী দেবী দর্শনের উদ্দেশ্যে রানী পাড়ি দিলেন শেওড়াফুলির পথে। ঘাটের কাছে বজরা আসতেই রানীমা এবং মাঝি মাল্লারা দেখলেন ঘাটের কাছে এক কিশোরী তাদের ডাকছেন। আশেপাশের পরিবেশ নিস্তব্ধ নির্জন। রানীমার আদেশ অনুসারে বজরা ভিড়ল ঘাটে। কিশোরীর মনোমুগ্ধকর রূপ রানীমাকে মোহিত করল। রানীমা কিশোরীকে নিস্তারিণী মন্দিরে যাওয়ার পথ দেখালেন। রানীমাকে কিশোরীটি বলল, আমি তো সেখানেই থাকি গো। রানীমাকে বজরা থেকে নেমে আসতে বলল সে। রানীমাও বজরা থেকে নেমে মন্ত্রমুগ্ধের মতো কিশোরীকে অনুসরণ করলেন। মন্দিরের কাছাকাছি আসতেই রানীমাকে নিস্তারিণী মায়ের থান দেখিয়ে হঠাৎ হারিয়ে গেল কিশোরীটি। ঘটনাটি হতভম্ব করে দিল রানীমাকে। কিশোরীটির কথা ভাবতে ভাবতে তিনি দেবী দর্শন করলেন ও পুষ্পাঞ্জলি দিলেন। রানী দেবীর মুখের দিকে তাকাতেই চোখ আর মনোময়িনী হাসির সাথে মিল খুঁজে পেলেন ওই কিশোরীর। রানী রাসমণি ব্যাকুল হয়ে ভাবলেন, তাহলে ওই কিশোরী কি
মাতা নিস্তারিণী। মায়ের গর্ভগৃহের বাম দিকে ও ডান দিকে একটি করে মহাদেবের মন্দির, যাতে শ্বেতপাথরের শিবলিঙ্গ পূজিত হয়। মায়ের গর্ভগৃহের পেছনে একটি ছোট মন্দির, তাতে শ্রীকৃষ্ণের মূর্তি একটি কাঠের সিংহাসনে স্থাপিত। শ্রীকৃষ্ণের পাশে একটি ছোট গোপালের মূর্তি। শ্রীকৃষ্ণের পাশে রাধারানীকে না দেখে মনটা ভরাক্রান্ত হয়ে গেল। মায়ের গর্ভগৃহ প্রদক্ষিণ করলে আরও একটি ঘর দেখতে পাবেন, তাতে বিরাজ করছেন কষ্টি পাথরের বহু প্রাচীন মহিষমর্দিনী দশভুজা দেবীর বিগ্রহ। পুজোয় বিধি অলঙ্কৃত দেবাদিদেব মহাদেব, ভেতরে লক্ষ্মী, গণেশ ও শ্বেতপাথরের দেবী অন্নপূর্ণার মূর্তি। আজ মা অন্নপূর্ণা দেবীর পুজো, তাই এবার মায়ের পুজো শুরু হবে। আর মন্দিরে সকল দর্শনার্থীদের জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থা হয়েছে। দাদা, আজকে কোন এখানে অনুষ্ঠান আছে? অন্নপূর্ণা পূজার। ওটা কি সবার জন্য না মানে সবাই এখানে যে ভোগ প্রসাদ হচ্ছে দর্শনার্থীরা আসবে, হাতে হাতে ভোগ দিয়ে দেওয়া। আচ্ছা, মানে এখানে বসিয়ে কোনো খাওয়া অ্যালাউ নেই, পারমিশনও নেই। আচ্ছা আচ্ছা। অন্নপূর্ণা পুজো হবে, এখানে ভোগ টো হবে। ওটা কখন হবে? এই আরম্ভ হবে 10-11। আর আর হবে 11-11:30 পুজো করবে। হ্যাঁ, 2-2:30 বাজবে। তারপর এখানে যত দর্শনার্থীরা থাকবে তাদের পাতায় পাতায় ভোগ। আচ্ছা, ঠিক আছে। আজকে আমি খুব শুভ দিনে এখানে চলে এসেছি। আজকে মা অন্নপূর্ণা দেবী পুজো হচ্ছে, তাই এখানে ভোগের ব্যবস্থা আছে। যত দর্শনার্থীরা এখানে আসবে সবাইকে হাতে করে তালপাতার বাটিতে ভোগ প্রসাদ দেওয়া হবে। আমি আপনাদের প্রসাদের যেখানে তৈরি হচ্ছে সেই জায়গাটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এই মন্দিরে মায়ের দর্শন করতে আসেন, তাহলে এই মন্দিরের সামনে দোকানে নিরামিষ খাবার নিয়ে মন্দিরের চাতালে গিয়ে খেতে পারেন। এই খাওয়ার একটা আলাদা আনন্দ পাবেন, দেখবেন। আমার কাছে আছে সব, আলু ভাজা, চপ, বেগুনি, ফুলুরি, কচুরি, নিরামিষ ভাজা, নিরামিষ খাবার, সব নিরামিষ। খুব সুন্দর খাবার এখানে। এখানে লুচি কত করে? 4টে 20 টাকা। 4টে 20 টাকা। হ্যাঁ। আর এই চপ এগুলো সব একই 4টে 20 টাকা। আচ্ছা। আর জিলিপি 235, 35। 235। আর মুড়ি 5 টাকা করে। 5। যেমন আমি যে মুড়ি খেলাম 5 টাকা। 5। বলো, সর্দি মর্দি আছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন।
আর আমার ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত আমার ভিডিওটাকে শেয়ার করবেন তত বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান মন্দির, মঠ, আশ্রম দর্শন করার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার পরিচয়টা আমি বলে দিই। আমার নাম অলোক। আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি সত্যি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও যেন ভালো থাকি। তাহলে আমি ভালো থাকলেই নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম আমি ঘুরে বেড়ানোর সুযোগ পাবো এবং তা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তাহলে আমি ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে।